নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। এডিসি দুর্নীতিগ্রস্ত সিইও সিকে জমাতিয়ার শাস্তি হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার গাবর্দির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটের দিন সকাল সকাল ভোট দেবার উপরেও গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক সিকে জমাতিয়ার আমলে এডিসিতে সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার গাবুর্দিতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের একজন ব্যক্তিকে প্রার্থী করেছে তিপ্রামথা। এডিসিতে বিজেপি সরকার গঠন হওয়ার পর সিকে জমাতিয়ার বিরুদ্ধে তদন্ত করে তাকে শাস্তি দেওয়া হবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এখানে একজন আমাদের এই সিইও, আমাদের এই অফিসার, তাকে এখন যে নাকি সিইও ছিল এডিসি এলাকায়, তাকে এখন ওনারা নমিনেশন দিয়েছে, বলছেন আইএস অফিসার থানসা একজন জমাতিয়া সাহেব ওনাকে দিয়েছেন। আমি বললাম উনার সময় যত কেলেঙ্কারি সব উনার সময় কিন্তু কেলেঙ্কারি হয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার খালি গঠন হোক, তারপর যদি প্রমাণ হয় যে উনি লিপ্ত আছেন তাহলে ছাড়া হবে না। বন্ধুগণ, আমি আপনাদের কথা দিলাম তাকে ছাড়া হবে না। এখানে বলা হচ্ছে কি যে আমরা থামসা উদয়পুরের কথা মনে আছে আপনাদের? উদয়পুরে একজন ট্রাইবেল অফিসার ছিলেন, আইএস অফিসার। রাত্রে 10টার সময় উনার বাড়ি, উনার কোয়ার্টারে চলে গেছেন দেখা করার জন্য, মনে আছে তো আপনাদের? এবং তার বিরুদ্ধে, এই থামসার বিরুদ্ধে, থামসা অফিসারের বিরুদ্ধে কি বলছেন, তাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আমি বললাম না, ট্রান্সফার আমি করবো না, কারণ অন্যায় আপনি করেছেন, আপনারা করেছেন। রাত্রিবেলায় কেন গেছেন একজন অফিসারের বাড়িতে? আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে আমি যাই না, আপনি কেন যাবেন? এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি করিনি। আমি কি করলাম, পরের দিন যখন দেখলাম আন্দোলন, যেহেতু তাকে ট্রান্সফার করতে হবে, তখন ট্রান্সফার কথা মনে হয়নি, তখন চেইন বেঁধে আপনার তালা নিয়ে অফিস তালা দিয়ে দিল, মনে আছে তো? আমি কি করলাম, এসপিকে আমি তখন তার জন্য উনাকে আমি আগরতলায় নিয়ে আসলাম, কিন্তু ওই অফিসারকে আমি বদলি করিনি। বন্ধুগণ, আমি করবো না। এবং পরবর্তী সময়ে যখন নর্মাল প্রসিডিউর হয়েছে 4-5 মাস 6 মাস পর, তারপর ট্রান্সফার যেহেতু পদ্ধতি, কিন্তু তাদের কথায় আমি ট্রান্সফার করিনি। এই কথাগুলো বোঝার প্রয়োজন আছে। থানসা বলছে যখন যা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তিপ্রামথার নেতৃত্ব কিভাবে অর্থের অপব্যবহার করেছেন তা জানা রয়েছে সাধারণ মানুষের। এইসব বিষয়গুলি তদন্ত করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভোটের দিন সকাল সকাল ভোট দেওয়ার জন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনারা তো দেবেনই, সমস্ত জনজাতি যারা আছেন এডিসি সবাইকে গিয়ে বলতে হবে যে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য ভোট দেয়, এবং সকাল সকাল গিয়ে নানা রকম পরিকল্পনা করছে কিভাবে ভোট না দেওয়ার। কিন্তু जो डर गया समझो मर गया। ভয়ের কিচ্ছু নেই। যারা কাপুরুষ তারাই এই ধরনের কাজ করে। বন্ধুগণ, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনাদের সাথে সরকার রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, নির্ভয়ে আপনারা ভোট দেবেন। বন্ধুগণ, এক রত্তি জায়গাও আমি যতক্ষণ ধরে আছি মুখ্যমন্ত্রী হিসাবে এবং আমাদের সরকার আছে, এক রত্তি জায়গাও এডিসি থেকে সরবে না কোথাও, এতটুকু আমি বলতে পারি। কিন্তু বিভ্রান্ত করার জন্য এগুলো বলছে, কিভাবে টুপি পরানো যায়, ঠকাই, কি বলছে, ঠকাই, আর নিজেই ঠকাচ্ছে অন্যদের, খালি ঠকাই, খালি এমন সব কথাবার্তা বলছেন। আর এখন নিজের অন্যদেরটাই ঠকাচ্ছেন। আর আরেকটা কি বলছেন, রাং। আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাদেরকে প্রশ্নটা করবেন, কোথার থেকে রাং পাচ্ছে? কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এইসব টাকা, কোথার থেকে লুট হয়েছে। এগুলোর সব বিচার হবে। আমাদের সরকার খালি গঠন করতে দিন, আর ত্রিপুরার একটা ইতিহাস আপনারা তৈরি করুন। আজকে ত্রিপুরার এই যে বর্তমান যে এখন সন্ধিক্ষণ, আপনারা ত্রিপুরার ইতিহাস গড়বেন। কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম
একটা সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা দেখবেন ডেভেলপমেন্ট কাকে বলে। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এডিসির 28টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি, যেখানে নির্বাচনের প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 28টি আসনে প্রার্থী দিয়েছে সরকারের বিজেপির সহযোগী তথা এডিসির শাসক পিপ্রামথ। স্বাভাবিক কারণে এবারের হাই ভোল্টেজ এই উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক উদ্দীপনা রয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে সমান গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা এবার আরও সুস্পষ্ট। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অশান্তি এড়াতে আগাম নিরাপত্তা বাহিনী মোতায়েন, সংবেদনশীল এলাকায় নজরদারি বৃদ্ধি এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশ মহানির্দেশক। আসন্ন পাহাড়ে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৌশলগত প্রস্তুতি জারি রয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের। নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী সময় দুই পর্যায়কে সমান গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যা গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে দিচ্ছে প্রশাসনের বাড়তি সতর্কতার ইঙ্গিত। খোয়াই জেলার পর গোমতী জেলা পুলিশ মহানির্দেশকের সফর এবং উচ্চ পর্যায়ের বৈঠক এই প্রস্তুতির ধারাবাহিক অংশ। শুক্রবার আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন মহকুমার আধিকারিকরা। সেখানে নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া দল গঠন এবং টহলদারি জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বিস্তারিত। শুধুমাত্র ভোটের দিন নয়, নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ই হয়ে ওঠে সবচেয়ে স্পর্শকাতর। ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, প্রচার ঘিরে সংঘর্ষ কিংবা ভোটের পর ফলাফলকে কেন্দ্র করে অশান্তির সম্ভাবনা, এই দুই পর্যায়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ঝুঁকি থাকে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে আগাম বাহিনী মোতায়েনের একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্ভাব্য অশান্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন। 12 को एडीसी इलेक्शन है, जैसा कि आप सभी को मालूम है, और उसके लिए त्रिपुरा पुलिस ने पूरी तैयारी की है। हमने फील्ड में अपने ऑफिसर्स को डिप्लॉय किया है, फोर्सेस को डिप्लॉय किया है, और उसके लिए अलग से हमने एक रणनीति तैयार की है, जिससे कि जो ये इलेक्शन है, प्री पोल पीरियड, ड्यूरिंग इलेक्शन और पोस्ट पोल पीरियड, ये शांतिपूर्ण ढंग से हो। और उसके लिए हम रेगुलरली सभी एसपीज, पीएचक्यू के ऑफिसर्स रेगुलरली हम लोग डिस्कशन करते हैं, रिव्यू करते हैं। টিটিএডিসি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে ইতিমধ্যেই পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করা যায়। বৈঠকে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। मेरा मुख्य उद्देश्य है कि ये जो दो डिस्ट्रिक्ट हैं, गोमती और साउथ डिस्ट्रिक्ट, दोनों डिस्ट्रिक्ट में ग्राउंड पर क्या हो रहा है और किस तरह से हम यहाँ पर शांति बनाए रखने के लिए और क्या प्रयास कर सकते हैं, तो उसके लिए डिस्कशन करने के लिए हम यहाँ पर आए। तो हम पूरी स्थिति को रिव्यू करेंगे और अगर फर्दर कुछ स्टेप लेना होगा वो स्टेप लेंगे। लेकिन मैं सभी को एश्योर करना चाहूँगा कि हम पीसफुल, फ्री एंड फेयर इलेक्शन को एंश्योर करेंगे। বিশেষ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে প্রশাসনের এই বহুমাত্রিক প্রস্তুতি শুধুমাত্র ভোট গ্রহণ নয়, গোটা নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এই কৌশলগত পদক্ষেপ বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর প্রমাণিত হয় এবং কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করা সম্ভব হয়, তার দিকেই তাকিয়ে আছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় মাদক পাচার ও সেই থেকে অর্জিত অর্থের অবৈধ লেনদেনের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংগঠিত চক্র ভাঙতে আইনি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একাধিক প্রসিকিউশন কমপ্লেইন্ট দাখিল করেছে তদন্তকারী এই সংস্থা।
ত্রিপুরায় ক্রমবর্ধমান মাদক চোরাচালান রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থার আগরতলা সাব জোনাল অফিস থেকে মোট 14 জন অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা হয়েছে 3টি পৃথক প্রসিকিউশন কমপ্লেইন। এই অভিযোগগুলি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এবং 44 ও 45 ধারায় জমা পড়েছে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতে। ইডির বিজ্ঞপ্তি অনুযায়ী দায়ের করা মামলাগুলি মূলত এনডিপিএস আইন 1985-র অধীনে সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত। বিশেষ করে সংগঠিত মাদক পাচার থেকে অর্জিত অর্থ কিভাবে বৈধ ব্যবসার আড়ালে পাচার করা হয়েছে তা রয়েছে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে। জিরানিয়া থানায় দায়ের হওয়া একটি এফআইআর এর ভিত্তিতে মাদক পাচারকারী লিটন সাহা ও অন্যান্যদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের 21C ও 29 ধারায় রুজু করা হয় মামলা। তদন্তে উঠে আসে কোডিং যুক্ত কফ সিরাপ, বিশেষত এসকফ পাচারের জন্য সক্রিয় রয়েছে একটি সুসংগঠিত চক্র। পুলিশের হাতে 9590 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যা পাচার করা হচ্ছিল MS স্বস্তিক রোডওয়েজ নামে একটি পরিবহন সংস্থার মাধ্যমে। ইডির দাবি, এই পাচার থেকে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরিয়ে বৈধ আয়ের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা ক্লাসিক মানি লন্ডারিং প্যাটার্নের উদাহরণ। অন্যদিকে পানিসাগর ও মুঙ্গিয়াকাবি থানায় দায়ের হওয়া 2টি পৃথক মামলার ভিত্তিতে দেবব্রত দে ও অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত চালায় ইডি। প্রথম ঘটনায় 2018 সালে 1352 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয় এবং দ্বিতীয় ঘটনায় 2021 সালে উদ্ধার করা হয় 14,400 বোতল ফেন্সিডিল কফ সিরাপ। এই দুই মামলায় যথাক্রমে ধর্মনগর ও খোয়াই বিশেষ আদালতে দাখিল হয়েছে চার্জশিট। তদন্তে স্পষ্ট হয়েছে যে মাদক পাচার চক্রগুলি শুধু স্থানীয় নয়, বরং আন্তঃজেলা এবং সম্ভাব্য আন্তঃরাজ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। পাচার করা মাদকের বিপুল অর্থ বৈধ ব্যবসার আড়ালে প্রবাহিত করে চ্যালেঞ্জ করা হচ্ছিল অর্থনীতির স্বচ্ছতাকে। বিশেষজ্ঞদের মতে দ্বিমুখী বার্তা বহন করছে ইডির এই পদক্ষেপ। এক্ষেত্রে একদিকে যেমন রয়েছে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, অন্যদিকে তেমনি রয়েছে অর্থ পাচারের রুট বন্ধ করার কৌশলগত উদ্যোগ। শুধুমাত্র মাদক উদ্ধার নয়, বরং এর মধ্য দিয়ে অবৈধ আর্থিক লেনদেনের শিকড়ে পৌঁছে পুরো চক্রকে ভেঙে ফেলার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অস্থিরতা, সংঘাত ও বিভাজনের পরিপূর্ণ বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে নতুন করে তাৎপর্য পাচ্ছে শান্তি ও মানবিকতার বার্তা। এই আবহেই গুড ফ্রাইডে উপলক্ষে যীশু খ্রিস্টের আত্মত্যাগ ও তাঁর শান্তির বাণী বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যা সহমর্মিতা, ক্ষমা ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় মানব জাতিকে। বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে শান্তি, সহনশীলতা ও মানবিকতার বার্তা প্রাসঙ্গিক হয়ে উঠেছে নতুন করে। এই প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুড ফ্রাইডে পালনের তাৎপর্য। শুক্রবার গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও আত্মত্যাগের দিনটি স্মরণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আগরতলার সুপারি বাগানের সিটি ব্যাপটিস্ট চার্চ সহ রাজ্যের বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। প্রার্থনায় অংশ নিয়ে আত্মসমালোচনা, সংযম ও মানব মিডিয়াদেরকে আমাদের আগরতলা সিটি বাপটিস্ট চার্চে আমরা আজকে গুড ফ্রাইডে অবজার্ভ করছি। গুড ফ্রাইডে হচ্ছে গিয়ে আমাদের খ্রিস্টানসদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডে। আজকের দিনে যিশু সেই যে উদ্দেশ্য নিয়ে যে জন্মিয়েছিলেন সেটা আজকে পূরণ হয়, সেটা হচ্ছে গিয়ে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই কারণেই বলা হয়, অ্যাকচুয়ালি এটা যদি ডিপার মিনিংয়ে যদি যায় আমাদের জন্য, এটা একটা মিক্সড ইমোশন এই কারণে, কারণ যিশু আজকে জন্মার পর আজকে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছে, কারণ ও আমাদেরকে খুবই ভালোবাসে, যার কারণে আজকে নিজের রক্ত দিয়ে আজকে পরিত্রাণ দেওয়ার জন্য বাইবেলে লেখা। বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা, ধর্মীয় বিভাজন এবং সামাজিক অস্থিরতার আবহে বিশেষ গুরুত্ব বহন করছে যীশু খ্রিস্টের ক্ষমা, ভালোবাসা ও শান্তির বাণী। তাঁর এই আত্মত্যাগ শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। যদিও গুড ফ্রাইডে শোকের দিন হিসেবে পালিত হয়, তবুও একে গুড বলা হয় কারণ এটি giving himself on the cross. এটার পর on the third day কামিং সানডে হচ্ছে গিয়ে ইস্টার সানডে, যেটাও খ্রিস্টানদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডে, কারণ গুড ফ্রাইডে আর ইস্টার সানডে যদি না হয় ক্রিসমাসের মিনিং থাকবে না।
যার কারণে খ্রিস্টানদের জন্য আজকে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডে। থ্যাংক ইউ। বর্তমান সময়ে যখন সমাজের বিভাজন ও সংঘাত বৃদ্ধি পাচ্ছে, তখন যিশুর এই আত্মত্যাগ এবং তাঁর শান্তির বার্তা সহমর্মিতা, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান মানুষকে। এই ধরনের ধর্মীয় অনুষঙ্গ কেবল আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তবে তা সমাজে স্থিতিশীলতা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বোচংনগর এলাকায় এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো দল বদলের ঘটনায়। 14 নম্বর বোচংনগর ওয়াকিনগর কেন্দ্রে তীব্রামতার শিবিরে ধস নামিয়ে 90টি পরিবারের মোট 273 জন ভোটার যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আয়োজিত উঠোন সভায় হয় এই দলবদল। বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত ওই সভায় জনজাতি উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। শুধুমাত্র জনজাতি এলাকায় অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা, এডিবি থেকে 1700 কোটি টাকা, জাইকা প্রকল্পে 1000 কোটি টাকা এবং ইন্দো জার্মান প্রকল্পে 254 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করা বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা জিষ্ণু দেববর্মাকে প্রথম তেলেঙ্গানা এখন মহারাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছে। অর্থাৎ জনজাতিদের হেল্প করো, জনজাতির ডেভেলপমেন্ট। আমাকে বলুন কোন রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল এখানে চিহ্ন থাকবে, ইয়াক চিহ্ন থাকবে, আনারস চিহ্ন থাকবে, রাস্তা হাতুড়ি তারকা থাকবে, আর কর্তব্যবাদ থাকবে। আমি কেন অন্যকে ভোট দেবো? আপনি দিলে দেন আমার আলাদা কথা, কিন্তু কেন দিবেন? জনজাতি এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা আনছে শুধু ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য বিজেপি সরকার। আর এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি শুধুমাত্র ট্রাইবাল এলাকার, ফরেস্ট এলাকার ডেভেলপমেন্টের জন্য। আপনার জায়গা প্রকল্পে 1000 কোটি। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাই গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, অথচ প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তারাই। শিলাছড়ি ব্লকের বড় বিল এলাকার সাম্প্রতিক বৃষ্টিজনিত ফসল হানির ঘটনা আবারও সামনে এনে দিয়েছে সেই বাস্তবতাকেই। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলাছড়ি ব্লকের বড় বিল এলাকার বিস্তীর্ণ কৃষি জমি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন মৌসুমী ফসলের। স্থানীয় কৃষকদের অভিযোগ, হঠাৎ বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসল পচে যাচ্ছে, যার ফলে আর্থিক দিক থেকে মারাত্মক সংকটে পড়েছেন তারা। অনেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন সেই ঋণ শোধ করাই হয়ে উঠেছে অনিশ্চিত। এই পরিস্থিতি কেবল ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়ছে বৃহত্তর গ্রামীণ অর্থনীতিতেও। তো মাত্র কালকের বৃষ্টিতে অনেক কিছু বৃষ্টি ঝড় পড়ছিল। তারপরে এই তরমুজের কিন্তু এর আগে একবার বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিতে প্রথমে তরমুজের নষ্ট হয়ে গেছিল, এরপরে দ্বিতীয় টাইমে বৃষ্টি ছিল যে কালকে, এটার এখন বহুত সমস্যা আছে। আর ঝিঙ্গা প্রথম হারভেস্ট আমার হয়েছিল, এখন পর্যন্ত সাড়ে তিন কুইন্টাল মতন হবে মনে করো। আর টোটালে আমার খরচা হয়েছিল যে 42,000 টাকা 2 কানি 3 ঘন্টা জায়গাতে। আর এখন পর্যন্ত উঠছিল মাত্র 26,000 টাকা। এই কারণে বৃষ্টির জলটা কি না মনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাই গ্রামীণ বাজার, খাদ্য সরবরাহ ও স্থানীয় অর্থনৈতিক চক্রের প্রধান চালিকা শক্তি। তাদের ক্ষতি মানেই ক্রয় ক্ষমতা হ্রাস, বাজারে চাহিদা কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক মন্দা। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগের মতো অনিশ্চিত পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষা দিতে কার্যকর ক্ষতিপূরণ ও বীমা ব্যবস্থা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং
ক্ষতিপূরণ বিতরণে দেরি হয়, ফলে দুর্ভোগ আরও বাড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কমই ড্রেনও কম তো ছোট, তবে খাবার হয় না বৃষ্টি, ওই যে বৃষ্টি অনেক কিছু, ওই যে আমার এই যে সরাতে নদীতে খাবার হয় না, বেশি অনেক জল পড়ে যায়, সেই জন্য কারণে এই জলটা নামানোর খাবার করতে পারি না। প্রতি বছরে হয় এরকমই, তবে এবছর একটু আমি মনে করি তাড়াতাড়ি বৃষ্টি নামছিল, সেই কারণে ক্ষতিটা বেশি অনেক হয়েছে মনে করি। নাম অমিয় বরণ চাকমা। এই জায়গাটার নাম হচ্ছে এই তো দর্শন বলি। এই প্রেক্ষাপটে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ, সরাসরি আর্থিক সহায়তা প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ পুনর্গঠন এবং ফসল বীমা প্রকল্পকে আরও কার্যকর করার মতো পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং আবহাওয়া ভিত্তিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সব মিলিয়ে বড়বিল এলাকার এই ঘটনা স্পষ্ট করে যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে কৃষকদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায় নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। কত দ্রুত ও কার্যকরভাবে এই ধরনের সংকট মোকাবেলায় এগিয়ে আসে প্রশাসন, তার অপেক্ষাতে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।